প্রত্যেকটা কোষের সঙ্গে কমিউনিকেট করতে চায় এবং সেই বহুকোষী প্রাণীরা এনভায়রনমেন্টের সঙ্গে কমিউনিকেট করতে যায়। সেই কমিউনিকেশন করার জন্য কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করে প্রাণীদের মধ্যে। বহুকোষী প্রাণীদের মধ্যে এই কমিউনিকেশন সিস্টেম অত্যন্ত জটিল। বিবর্তনের প্রথম দিকে যে কমিউনিকেশন সিস্টেমটা বহুকোষী প্রাণীদের দেহে গড়ে উঠেছিল সেটাকে বলা হয় রাসায়নিক কমিউনিকেশন সিস্টেম বা রাসায়নিক যোগাযোগ রক্ষাকারী তন্ত্র, কেমিক্যাল কমিউনিকেশন সিস্টেম। বিবর্তনের ইতিহাসে এই কেমিক্যাল কমিউনিকেশন সিস্টেম অত্যন্ত পুরনো এবং আদি, কিন্তু এই কেমিক্যাল কমিউনিকেশন সিস্টেম এর একটা ধর্ম হচ্ছে এর স্পিড, কমিউনিকেট করার স্পিড খুব স্লো, ধীর গতি সম্পন্ন। ফলে কমিউনিকেশনের কাজটা হলেও বহুকোষী প্রাণীদের এই কমিউনিকেশন সিস্টেমে কিছু অসুবিধে তারা ফিল করতে থাকে এবং পরবর্তীকালে দ্বিতীয় কমিউনিকেশন সিস্টেম বিবর্তনে উৎপত্তি হয়। সেই দ্বিতীয় কমিউনিকেশন সিস্টেমটার নাম হলো নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। এই স্নায়ুতন্ত্র সমস্ত বহুকোষী প্রাণীদের দেহেতেই দেখা যায়, তবে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে স্নায়ুতন্ত্রটা অত্যন্ত সুগঠিত, ওয়েল ডেভেলপড। কেমিক্যাল কমিউনিকেশন সিস্টেম আর এই স্নায়ুতন্ত্র কমিউনিকেশন সিস্টেম, যেটাকে বায়োলজিতে বলা হয় নিউরোনাল কমিউনিকেশন সিস্টেম, এই দুটোর একটু তফাৎ আছে। আগেই বলেছি আমি যে রাসায়নিক কমিউনিকেশন সিস্টেমটা একটু ধীর গতি সম্পন্ন, স্পিড কম, কিন্তু নিউরোনাল কমিউনিকেশন সিস্টেম বা নার্ভাস কমিউনিকেশন সিস্টেমটা অত্যন্ত স্পিডি। কেন নিউরোনাল কমিউনিকেশন সিস্টেম স্পিডি, কেন কেমিক্যাল কমিউনিকেশন সিস্টেম স্লো, সেটাও আমাদের জেনে নেওয়া দরকার। কেমিক্যাল কমিউনিকেশন সিস্টেম গড়ে উঠেছে হরমোনের উপরে বেশ করে, হরমোন এবং হরমোনের মতো কিছু রাসায়নিক বস্তু তার উপরে বেশ করে কেমিক্যাল কমিউনিকেশন সিস্টেম গড়ে উঠেছে। এই কেমিক্যাল কমিউনিকেশন সিস্টেমের মধ্যে যে কেমিক্যালস গুলো কমিউনিকেট করতে সাহায্য করে, ইনফরমেশন দেওয়া নেওয়া করে, সেগুলোকে এক কথায় আমরা বলি হরমোন। এই হরমোন গুলো যাতায়াত করে বডি ফ্লুইড বা ব্লাডের মধ্যে, সুতরাং এক জায়গা থেকে নিঃসৃত হয়, ব্লাডের মধ্যে দিয়ে তাকে যেতে হয় এবং টার্গেট অর্গানে পৌঁছে তারপর তার খবর দেয়, সেই জন্য এটা একটু স্লো। কিন্তু নিউরোনাল কমিউনিকেশন সিস্টেম যে পদ্ধতিতে কমিউনিকেট করে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি ফ্লো, কারেন্ট ইলেকট্রিসিটি ফ্লো করিয়ে সেই নিউরোনাল কমিউনিকেশন সিস্টেম কমিউনিকেট করতে সাহায্য করে। সেই জন্য কারেন্ট ইলেকট্রিসিটির স্পিড অত্যন্ত বেশি হওয়ার জন্য নিউরোনাল কমিউনিকেশন সিস্টেম অত্যন্ত স্পিডি কমিউনিকেশন সিস্টেম, এবং বিবর্তনের দিকে এটারই ডেভেলপমেন্ট উৎপত্তি হওয়ার পর থেকে অনেক ডেভেলপ করেছে এবং স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র অত্যন্ত সুগঠিত এবং ডেভেলপ, যেটা আমরা আলোচনা করব আজকে আলোচ্য বিষয়। এই নিউরোনাল কমিউনিকেশন সিস্টেম বা নার্ভাস সিস্টেম এটা তৈরি হয়েছে এক্টোডার্ম কোষ থেকে। এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম, এই তিন ধরনের কোষ বা তিন ধরনের জার্ম লেয়ার একটা প্রাণী যখন বৃদ্ধিপ্রাপ্ত হয়, এমব্রিয়নিক ডেভেলপমেন্ট হয়, এই তিন ধরনের টিস্যু বা সেল লেয়ার থেকে তার বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। তো নার্ভাস সিস্টেম যে কোষস্তর থেকে তৈরি হয় সেটা হলো এক্টোডার্ম। সো এক্টোডার্মেরই পরিবর্তিত রূপ হচ্ছে নার্ভাস সিস্টেম। এক্টোডার্মের কোষগুলো ডাইরেক্টলি নার্ভাস সিস্টেম তৈরি করে না, এক্টোডার্মের কোষগুলো একটা নিউরাল টিউব তৈরি করে, সেই নিউরাল টিউব পরিবর্তিত হয়ে নার্ভাস সিস্টেম তৈরি করে। এখন তৈরি হয়ে যাওয়ার পর নার্ভাস সিস্টেম একটা সেপারেট টিস্যু হয়, যার একটা সেপারেট কাজ থাকে। আগেই বলেছি কাজটা নিউরোনাল কমিউনিকেশন সিস্টেম হিসেবে কাজ করে। তো তার যে কোষ সমূহ, সে কোষ সমূহের কিছু বিশেষত্ব আছে। কি কোষ দিয়ে নার্ভাস সিস্টেম তৈরি?
এক ধরনেরই কোষ দিয়ে প্রাইমারিলি নার্ভাস সিস্টেম তৈরি, সেটার নাম হচ্ছে নিউরন। নিউরন নামক কোষ দিয়ে স্নায়ুতন্ত্র গঠিত। তার মানে কি শুধু নিউরনই থাকে স্নায়ুতন্ত্রের মধ্যে, অন্য কোনো কোষ থাকে না? আরো 2-3 রকমের কোষ থাকে, তারা কিন্তু কমিউনিকেশন সিস্টেমে কাজ করে না, নার্ভাস সিস্টেমের অন্য কাজে লাগে। নিউরোগ্লিয়াল সেল, নিউরোসিক্রেটারি সেল, এই 2 ধরনের কোষ নিউরন ছাড়াও নার্ভাস সিস্টেমের মধ্যে থাকে। তো প্রশ্ন যদি হয় নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র কোন কোষ দ্বারা গঠিত, উত্তর হবে নিউরন দ্বারা গঠিত। কারণ নিউরনই নার্ভাস সিস্টেমের ফাংশনাল একক বা কার্যকরী একক। প্রথমে নিউরন সম্পর্কে আমরা জেনে নিই, কেননা নিউরন দিয়েই নার্ভাস সিস্টেম যেহেতু তৈরি, নিউরনটা জানার পর নার্ভাস সিস্টেম ডিটেলসে আমরা জানবো। নিউরন এক্টোডার্মাল কোষ থেকে পরিবর্তিত হয়ে তৈরি হয়, কিন্তু তৈরি হয়ে যাওয়ার পর তার সঙ্গে এক্টোডার্মাল কোষের কোনো সিমিলারিটি বা মিল থাকে না। নিউরন একদম টিপিক্যাল একটা কোষ, তার নিজস্ব একটা স্ট্রাকচার থাকে। 3 ধরনের গঠন একটা নিউরনের মধ্যে দেখা যায়। সেই গঠনগুলো যদি দেখা যায় তবে তাকে আমরা বলবো টিপিক্যাল নিউরন। কি কি গঠন থাকে একটা নিউরনের মধ্যে? যে জায়গায় নিউরন কোষের নিউক্লিয়াসটা থাকে তাকে বলা হয় সেল বডি, সুতরাং একটা সেল বডি থাকতে হবে নিউরনে, এবং তার সাইটোপ্লাজম এক্সটেন্ডেড হচ্ছে এক লম্বা সুতোর মতো একটা স্ট্রাকচার তৈরি করে, তাকে অ্যাকশন বলা হয়, অ্যাকশন থাকতে হবে। ছোট ছোট সুতোর মতন সাইটোপ্লাজম এক্সটেন্ডেড হয়ে ডেনড্রন তৈরি করে, ডেনড্রন থাকতে হবে। এবং ওই সুতোর মতো অ্যাকশন যে তৈরি হয়, সেই অ্যাকশন থেকে যদি সরু সুতোর মতন কোন স্ট্রাকচার বেরিয়ে আসে তাকে বলা হয় কোল্যাটারালস। তো 4টে জিনিস, 4টে স্ট্রাকচার একটা টিপিক্যাল নিউরনের মধ্যে দেখা যায়। কি কি দেখা যায়? সেল বডি, অ্যাকশন, ডেনড্রন এবং কোল্যাটারালস। আবার বলি 4টে কোনটা কাকে বলে। সেল বডি হচ্ছে নিউরনের নিউক্লিয়াসটা, নিউরন তো একটা সেল, তার নিউক্লিয়াসটা যে অঞ্চলটায় থাকবে সেই অঞ্চলটাকে বলা হয় সেল বডি। সেল বডির বাইরে যে তার সাইটোপ্লাজম থাকে এক্সটেন্ডেড হয়ে লম্বা সুতোর মতন স্ট্রাকচার যদি তৈরি হয় তাকে বলা হয় অ্যাকশন। ছোট ছোট সুতোর মতন স্ট্রাকচার যদি তৈরি হয় তাকে বলা হয় ডেনড্রন। এবং এই অ্যাকশন থেকে যদি আরো ছোট কোন সুতোর মতো স্ট্রাকচার ডেভেলপ করে বা গঠিত হয় তাহলে তাকে বলা হয় কোল্যাটারালস। সমস্ত নিউরনের মধ্যেই এই স্ট্রাকচার থাকার কথা, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কাজের সুবিধের জন্য নিউরনের মধ্যে কোনো কোনো স্ট্রাকচার ইল ডেভেলপ করে, কোনো কোনো স্ট্রাকচার ওয়েল ডেভেলপ করে। এবং গঠনগত দিক থেকে সব নিউরন একই কাজ করে না। কার্যগত দিক থেকে নিউরনের ক্লাসিফিকেশন আছে। আগে আমরা নিউরনের ক্লাসিফিকেশনটা একটু জেনে নিই। কত রকমের নিউরন মেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুতন্ত্রের মধ্যে থাকতে পারে সেগুলো আগে আমরা জেনে নিই, এবং কোনটা কাকে বলে সেটাও জানি। নিউরন কি ধরনের কাজ করে তার উপরে নির্ভর করে 3 রকমের নিউরন মেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুতন্ত্রে দেখা যেতে পারে। এক ধরনের নিউরন হচ্ছে সেন্সরি নিউরন বা অ্যাফারেন্ট নিউরন। কি কাজ? সেন্স অর্গান থেকে ইনফরমেশনটা মস্তিষ্কের মধ্যে বা সুষুম্না কাণ্ডের মধ্যে নিয়ে আসা যার কাজ, সেই ধরনের নিউরনকে বলা হয় সেন্সরি নিউরন বা অ্যাফারেন্ট নিউরন। দ্বিতীয় ধরনের নিউরন হলো মোটর নিউরন বা ইফারেন্ট নিউরন। মস্তিষ্ক বা সুষুম্না কাণ্ড থেকে কোনো ইনফরমেশন যদি অঙ্গ প্রত্যঙ্গে পাঠায় যে নিউরন তাকে বলা হয় মোটর নিউরন বা ইফারেন্ট নিউরন। আরেক ধরনের নিউরন মেরুদণ্ডী স্নায়ুতন্ত্রে দেখা যায় মেরুদণ্ডী প্রাণীর, সেটা হলো মিক্সড নিউরন। দুটো কাজই করতে পারে, অর্থাৎ সেন্সারি কাজও করতে পারে, মোটর কাজও করতে পারে, সেই জন্য সেই ধরনের নিউরনকে বলা হয় মোটর নিউরন। সুতরাং কার্যকরী দিক থেকে নিউরন 3 প্রকারের মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে দেখা যায়: সেন্সারি বা অ্যাফারেন্ট, মোটর বা ইফারেন্ট এবং মিক্সড। এই অ্যাকশন এবং ডেনড্রন একটা নিউরনের মধ্যে কতগুলো থাকবে, কেমন করে থাকবে, অর্থাৎ নিউরনের গঠন কেমন হবে তার উপরে নির্ভর করে 5 রকমের নিউরন মেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুতন্ত্রে দেখা যায়। সে 5 রকম কি কি? প্রথম দফার যে নিউরন সেটা হচ্ছে আপোলার নিউরন। আপোলার নিউরন হচ্ছে সেল বডিটাই আছে, না ডেনড্রন তৈরি হয়েছে তার,
না অ্যাকশন তৈরি হয়েছে, না কোলাটারালস তৈরি হয়েছে, এইরকম যদি কোনো নিউরন থাকে তাহলে তাকে বলবো আমরা আপোলার নিউরন। তারপরে হলো ইউনিপোলার নিউরন, অ্যাকশন তৈরি হয়েছে কিন্তু ডেনড্রন বা ডেনড্রাইট তৈরি হয়নি, তাহলে তাকে বলবো আমরা ইউনিপোলার নিউরন। বাইপোলার নিউরন নেক্সট, যার অ্যাকশন ডেনড্রন দুটোই তৈরি হয়েছে, কোলাটারালস তৈরি হয়েছে, তাকে বলা হয় বাইপোলার নিউরন। সিউডোপোলার নিউরন কাকে বলবো? যে সমস্ত নিউরনের অ্যাকশনটা ফোল্ড হয়ে গিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যদি অ্যাকশনটা ইংরেজি টি আকৃতির হয়, তাহলে সেই ধরনের নিউরনকে আমরা বলবো সিউডোপোলার নিউরন। আর লাস্ট হচ্ছে মাল্টিপোলার নিউরন। মাল্টিপোলার নিউরন হলো বাইপোলারে একটা অ্যাকশন ছিল, কিছু ডেনড্রন ছিল, আর মাল্টিপোলারে হলো অসংখ্য ডেনড্রন থাকবে, একাধিক অ্যাকশন থাকবে। যদি এরকম নিউরন হয় তাহলে তাকে বলবো মাল্টিপোলার নিউরন। এটা হলো গঠনগত দিক থেকে নিউরনের ক্লাসিফিকেশন, যেটা মেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুতন্ত্রের মধ্যে যেসব নিউরন দেখা যায় তাদের ক্লাসিফিকেশন আমি বলছি। কিভাবে কাজ করে নিউরন তার উপরে নির্ভর করে আবার নিউরনকে দুটো ভাগে ভাগ করা হয়। দুটো ভাগই মেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুতন্ত্রের মধ্যে দেখা যেতে পারে। একটা ভাগ হলো চোলিনার্জিক নিউরন, আর একটা ভাগ হলো অ্যাড্রেনার্জিক নিউরন। এটা কিসের উপরে নির্ভর করে ভাগটা করা হয়েছে? নিউরন গুলো যখন স্নায়ুতন্ত্রে স্নায়ুতন্তু, মস্তিষ্ক বা স্পাইনাল কর্ড গঠন করবে, তখন নিউরনের যুক্ত হওয়ার একটা পদ্ধতি থাকে। কি না, একটা নিউরনের অ্যাকশন আর একটা নিউরনের ডেনড্রনের সঙ্গেই সবসময় যুক্ত হয়। কখনো দুটো ডেনড্রন দিয়ে দুটো নিউরন যুক্ত হতে পারে না, দুটো অ্যাকশন দিয়ে দুটো নিউরন কখনো যুক্ত হতে পারে। এটা মাথায় রাখতে হবে যে নিউরন পাশাপাশি থাকে না, নিউরন পরস্পর যুক্ত অবস্থায় থাকে। সে মস্তিষ্কে হোক, সুষুম্না কাণ্ডে হোক, স্নায়ুতন্তুতে হোক, যেখানেই থাকুক না কেন, নিউরন গুলো যুক্ত হওয়ার একটা নির্দিষ্ট রুলস আছে। সেই রুল মেনে নিউরন গুলো যুক্ত হয়। রুলটা কি? একটা নিউরনের অ্যাকশন আরেকটা নিউরনের ডেনড্রনের সঙ্গে কেবলমাত্র যুক্ত হতে পারে, এবং যুক্ত হওয়ার স্থানটাকে বলা হয় সাইন্যাপস। মাথায় রাখবে, হোয়াট ইজ সাইন্যাপসিস? Synapses is the jointing place between two neurons, one axon of a neuron and other dendron of a neuron. এই জয়েন্ট সংযোগ স্থলটাকে বলা হয় সাইন্যাপসিস। এই সাইন্যাপসিস থেকে এক ধরনের কেমিক্যাল সিক্রিটেড হয়, নিঃসৃত হয়, যার মাধ্যমে নিউরোনাল ইনফরমেশন কমিউনিকেশন সম্ভব হয়। তাকে বলা হয় নিউরো হিউমার। তাহলে কাকে নিউরো হিউমার বলবো? না, দুটো নিউরন যে যুক্ত হচ্ছে পরস্পরের সঙ্গে, যে সাইন্যাপসিস অংশটা হচ্ছে, সেই সাইন্যাপটিক অংশতে এক ধরনের সিক্রিটরি মেটেরিয়াল ওই নিউরন সিক্রিট করে, এবং যার মাধ্যমে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে ইনফরমেশন যাতায়াত করতে পারে। এটাকে বলা হয় সাইন্যাপটিক ট্রান্সমিশন। এই সাইন্যাপটিক ট্রান্সমিশনে যে কেমিক্যাল সাহায্য করে তাকে বলা হয় নিউরো হিউমার। নিউরো হিউমার কে রিলিজ করে? নিউরনই রিলিজ করে। এখন মেরুদণ্ডী প্রাণীদের যে স্নায়ুতন্ত্র আছে, সেই স্নায়ুতন্ত্রে দু ধরনের নিউরো হিউমার রিলিজ হতে পারে। যদি নিউরনের সাইন্যাপসিসে অ্যাসিটাইল কোলিন নামক নিউরো হিউমার নিঃসৃত হয় এবং নিউরাল ট্রান্সমিশনে সাহায্য করে, সেই ধরনের নিউরন গুলোকে বলবো চোলিনার্জিক নিউরন। কিন্তু অ্যাসিটাইল কোলিন নিঃসৃত না হয়ে যদি অ্যাড্রেনালিন নিঃসৃত হয় নিউরন থেকে এবং সাইন্যাপটিক ট্রান্সমিশন সংঘটিত হয়, তাহলে সেই ধরনের নিউরনকে আমরা বলবো অ্যাড্রেনার্জিক। তাহলে অ্যাকর্ডিং টু দ্য সিক্রিশন অফ নিউরোহিউমার বাই হুইচ two neuron can transmit the information from one part to other part, depending upon that, vertebrate neuron can be classified into two groups. One is cholinergic neuron, other group is adrenergic neuron. Cholinergic means that group of neuron always secrete acetylcholine neurohumor. Adrenergic neuron means that group of neurons always secrete adrenaline as a neurohumor. Apart from this classification, এই ক্লাসিফিকেশন ছাড়াও নিউরনকে আরেকটা ভাগে ভাগ করা যায়। নিউরনের অ্যাকশন
সব সময় যে নেকেড থাকবে এমন কোনো কথা নেই, কোনো কোনো সময় নিউরনের অ্যাকশনটা কাভার করা থাকে। অ্যাকশন এবং ডেনড্রন আমি যদি একটু অ্যানালজি দিয়ে বোঝানোর চেষ্টা করি, স্ট্রাকচারটা কি, ইলেকট্রিক তার যেমন আমরা বুঝি, ইলেকট্রিক তারের এক প্রান্তে যদি কারেন্ট ইলেকট্রিসিটি দিই, তাহলে আরেকটা প্রান্তে যেমন কারেন্ট, অ্যাকশন হচ্ছে কন্ডাক্টিং ওয়্যারের মতন, তারা ইনফরমেশন যাতায়াত করতে সাহায্য করে। তো ইলেকট্রিক তারও যেমন আনকভার্ড হতে পারে, রাস্তার তার আনকভার্ড থাকে, তেমনি কোনো কোনো জায়গায় আনকভার্ড থাকে, কোনো কোনো জায়গায় কাভার্ড থাকে। ইলেকট্রিক তারের মতন রাবারের ইনসুলেটর যেমন দেয়া থাকে ইলেকট্রিক তারে, তেমনি কোনো কোনো জায়গায় অ্যাকশন কাভার অবস্থাতে থাকে। আনকভার্ড নিউরনকে বলা হয় নন মেডুলেটেড নিউরন, অর্থাৎ মেডুলারি সিট হচ্ছে কাভারিং মেটেরিয়াল। যে সমস্ত নিউরনের অ্যাকশন কভার্ড নয়, অর্থাৎ মেডুলারি সিট থাকে না, তাকে বলা হয় নন মেডুলেটেড নিউরন। আর যে সমস্ত নিউরনের অ্যাকশনটা মেডুলারি সিট দিয়ে কভার করা থাকে তাকে বলা হয় মেডুলেটেড নিউরন। এখন এতক্ষণ পর্যন্ত আমি যেটা বললাম সেটা হলো দ্য ফাংশনাল ইউনিট অফ ভার্টিব্রেট নার্ভাস সিস্টেম ইজ নিউরন। নিউরনের স্ট্রাকচার বললাম, নিউরনের ক্লাসিফিকেশন বললাম, এই সমস্ত নিউরন দিয়ে ভার্টিব্রেট নার্ভাস সিস্টেম তৈরি হয়। এবারে আমরা আসবো একটা ভার্টিব্রেট অ্যানিমেলকে যদি ডিসেক্ট আউট করি বা তার নার্ভাস সিস্টেমটাকে যদি আমরা বের করি, তাহলে কি দেখবো, কি তার গঠন নার্ভাস সিস্টেমে। তিনটে ধরনের নার্ভ সিস্টেম দিয়ে টোটাল নার্ভাস সিস্টেম ভার্টিব্রেট অ্যানিমেলের তৈরি হয়। সেই তিনটে ভাগ দিয়ে কি, একটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আর একটা হলো অটোনমিক নার্ভাস সিস্টেম। তো তিনটে নার্ভাস সিস্টেমের যোগফল হলো টোটাল নার্ভাস সিস্টেম অফ ভার্টিব্রেট অ্যানিমেল। ভার্টিব্রেট নার্ভাস সিস্টেমের কোন কোন অংশ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পড়বে, কোন কোন অংশ পেরিফেরাল নার্ভাস সিস্টেমে পড়বে, কোন কোন অংশ অটোনমিক নার্ভাস সিস্টেমে পড়বে, আমাদের জেনে নেওয়া দরকার। ব্রেন, মস্তিষ্ক, ব্রেন স্টেম মস্তিষ্কের পশ্চাৎ অংশ, এবং স্পাইনাল কর্ড সুষুম্না কাণ্ড, এই তিনটে মিলিয়ে হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ব্রেন থেকে এবং স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড থেকে যত নার্ভ বেরোয় সেগুলো মিলিয়ে হলো সব পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আর অটোনমিক নার্ভাস সিস্টেম কি নিয়ে গঠিত, সুষুম্না কাণ্ড থেকে বেরোনো যত নার্ভ এবং কিছু ক্রেনিয়াল নার্ভ যুক্ত অবস্থায় যে নার্ভাস সিস্টেম তৈরি করে তাকে বলা হয় অটোনমিক নার্ভ। এই তিনটে নার্ভাস সিস্টেমের যোগফল হলো নার্ভাস সিস্টেম অফ ভার্টিব্রেট। কেন এরকম নামকরণ করা হলো তার মানেটা একটু যদি আমরা ক্লিয়ার করি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে ইট ইজ দ্য সেন্ট্রালাইজড পার্ট অফ দ্য টোটাল নার্ভাস সিস্টেম অফ এ ভার্টিব্রেট অ্যানিমাল। আমরা যদি কম্পিউটার সিস্টেমের সঙ্গে অ্যানালজি করি তাহলে দেখবো সিপিইউ ইজ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কম্পিউটারের সিপিইউ হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কিবোর্ড হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সাউন্ড বক্স হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। অ্যানালজিটা এইরকম। তাহলে ব্রেন, ব্রেন স্টেম, স্পাইনাল কর্ড, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। নার্ভ অরিজিনেটেড ফ্রম ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। কিছু ক্রেনিয়াল নার্ভ আর সমস্ত স্পাইনাল নার্ভ মিলিয়ে যে নার্ভাস সিস্টেম তৈরি হয় তার নাম হলো অটোনমিক নার্ভাস সিস্টেম। ভার্টিব্রেট নার্ভাস সিস্টেমের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হলো হাইলি ডেভেলপড ব্রেন, which is not found in other nervous system of other animals. মেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুতন্ত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য ডেভেলপমেন্ট অফ ব্রেন, হাইলি ডেভেলপ, প্রেজেন্স অফ হাইলি ডেভেলপ ব্রেন। সুতরাং ব্রেনটার ডিটেল স্ট্রাকচার আমাদের জানতে হবে, কেন এটা হাইলি ডেভেলপ, কি কি ব্রেনের অংশ থাকে সেটা আমরা আলোচনা করবো এক্ষুনি। তার আগে আমরা জেনে নিই ব্রেন কোথা থেকে তৈরি হয়। আগেই বলেছি আমি, নিউরাল টিউব তার এনলার্জমেন্ট হয়ে ব্রেন তৈরি হয়, নিউরাল টিউব তার এনলার্জমেন্ট হয়ে স্পাইনাল কর্ড তৈরি হয়। সো হোয়াটএভার মে বি দ্য স্ট্রাকচার ফাউন্ড ইন নার্ভাস সিস্টেম অফ ভার্টিব্রেট অ্যানিমাল, all are developed from neural tube, embryonic neural tube. After complete formation of brain from neural tube থেকে মস্তিষ্ক তৈরি হওয়ার পর
যেহেতু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, সেই জন্য সেটা থাকার জন্য মস্তিষ্কে ভার্টিব্রেট অ্যানিমেলদের মধ্যে একটা গহ্বর থাকে, তাকে বলা হয় ক্রেনিয়াম। সে ক্রেনিয়ামের মধ্যে, বা যাকে বলা হয় ব্রেন বক্স, ইংরেজিতে বলা হয় ব্রেন বক্স, সেই ব্রেন বক্স বা ক্রেনিয়ামের ভেতরে ব্রেনটা সুরক্ষিত অবস্থায় থাকে। The cranium is made up of bone or calcium carbonate, এইসব দিয়ে তৈরি। সেটা শক্ত হার্ড স্ট্রাকচার। ব্রেন ইজ এ ভেরি সফট স্ট্রাকচার। তো এরকম একটা বাক্সতে রাখতে গেলে ঠোকাঠুকি যাতে না লাগে হাড়ের সঙ্গে ব্রেনের, তাতে ব্রেন নষ্ট যাতে না হয়ে যায়, ব্রেনটা কাভার করা থাকে একটা কাভারিং দিয়ে, so that brain cannot be damaged by the cranium. Although cranium is a very hard structure, সেই কাভারিংটাকে বলা হয় ব্রেনের মেনিনজেস। So what is meninges? Meninges is the covering of brain, which covers the brain. Brain always reside inside the cranium. Cranium is the brain box of the skull. এই মেনিনজেস কিন্তু একটা লেয়ারের পর্দা নয়, এটা 3 লেয়ারের পর্দা। কেন আমি বলেছি 3 লেয়ারের পর্দা কেন হবে না, মেনিনজেসের কাজ হচ্ছে টু প্রোটেক্ট দ্য ব্রেন ফ্রম শক, ফ্রম ডিফারেন্ট শক। বিভিন্ন ধাক্কাধাক্কি থেকে ব্রেনকে রক্ষা করার জন্য এই কাভারিংটা তৈরি হয়েছে, যার নাম মেনিনজেস। সেটা এক স্তর বিশিষ্ট পর্দা নয়, 30 স্তর বিশিষ্ট একটা পর্দা। তো মেনিনজেস ইজ এ ট্রিপল লেয়ার্ড মেমব্রেন। আউটসাইড লেয়ারটার নাম ডুরা ম্যাটার, ইনসাইড লেয়ারটার নাম পায়া ম্যাটার, মিডল লেয়ারটার নাম অ্যারাকনয়েড ম্যাটার। So there are 3 layers present in the meninges outside dura matter. This particular part is always attached with the skull, and inside layer is known as pia matter. It is always attached with the brain, and in between these dura matter and pia matter there is another layer which is known as arachnoid matter. It is a shock absorbing layer. ব্রেন এবং স্পাইনাল কর্ড, সুষুম্না কাণ্ড একই জায়গা থেকে উৎপত্তি হওয়ার জন্য একই ধরনের টিস্যু বা একই ধরনের কোষ ওখানে দেখা যায়। গঠনগত তফাৎ থাকতে পারে, স্ট্রাকচারাল ডিফারেন্সিয়েশন আছে, কিন্তু আমরা যদি ইউনিট দেখি সেই নিউরন দিয়েই তৈরি। কিন্তু সব নিউরন দিয়ে তৈরি হলেও, একই ধরনের নিউরন ব্রেন এবং সুষুম্না কাণ্ডে থাকলেও তাদের সজ্জারীতি একটু আলাদা হওয়ার জন্য একটা ব্রেনের পিস এবং একটা সুষুম্না কাণ্ডের পিস যদি আমাদেরকে দেওয়া হয় মাইক্রোস্কোপের নিচে, আমরা সহজেই বলে দিতে পারবো যে কোনটা ব্রেনের অংশ, কোনটা সুষুম্না কাণ্ডের অংশ। কি দেখে আমরা বলবো না, তাদের সেই কিছু টিস্যু ডিফারেন্সিয়েশন আছে, কলার কিছু পার্থক্য আছে, সেটা আমরা এখন আলোচনা করব। সাধারণত ব্রেন এবং সুষুম্না কাণ্ড দুটো লেয়ার অফ সেল দিয়ে তৈরি, দুটো টিস্যু লেয়ার থাকে দু জায়গাতেই, ব্রেনেও এবং সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড দু জায়গাতেই থাকে। একটা লেয়ারকে বলা হয় গ্রে ম্যাটার, আর একটা লেয়ারকে বলা হয় হোয়াইট ম্যাটার। সো বোথ ব্রেন এন্ড স্পাইনাল কর্ড are made up of 2 tissue layer. One layer is known as gray matter, other layer is known as white matter. Why these names are given? Because one layer is looking like a gray in color, that's why that layer is known as gray matter, because the color of that layer is gray, that's why that is known as gray matter. And other layer is looking like white color, white in color, that's why that layer is known as white matter. So is there any differentiation? Is there any difference between gray matter and white matter? Yes, there are some minor differences. What are the differences? In case of gray matter, neuron cell bodies are numerous. প্রচুর পরিমাণে সেল বডি আছে, মাইলিনেটেড অ্যাকশন অনেক সংখ্যায় কম থাকে। এই কথাটা মনে রাখার চেষ্টা করবে যে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটারের তফাৎ কি। আমি আগে বলছি গ্রে ম্যাটার কি দিয়ে চিনবো? গ্রে ম্যাটারে নিউরনের সেল বডির সংখ্যা, বলেছি কাকে সেল বডি বলে, সে সেল বডির সংখ্যা অত্যাধিক, কিন্তু মেডুলেটেড বা মাইলিনেটেড অ্যাকশনের সংখ্যা কম। কিন্তু হোয়াইট ম্যাটারে ঠিক উল্টো,
সেল বডির সংখ্যা কম, মাইলিনেটেড অ্যাকশন বা মেডুলেটেড অ্যাকশনের সংখ্যা অনেক বেশি। এই মাইলিনেটেড অ্যাকশনের সংখ্যা বেশি থাকে বলে এই ম্যাটারটার নাম হয়, বিকজ মাইলিনেশন ইজ হোয়াইট ইন কালার, দ্যাটস ওয়াই, বিকজ the myelinated actions are much more in number, that's why these layers looks like white in color, and গ্রে ম্যাটারে মাইলিনেটেড অ্যাকশন কম থাকার জন্য গ্রে কালারের হয়, সেল বডি বেশি থাকবে। কিন্তু ডিস্ট্রিবিউশন অফ গ্রে ম্যাটার অ্যান্ড হোয়াইট ম্যাটার ইন ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড ইজ ডিফারেন্ট। In case of brain, gray matter is present outside, while in case of spinal cord, it is always present inside there. But white matter, in case of brain, it is always present inside there. But in case of spinal cord, it is always present outside. So this is a reverse orientation pattern. So both layers are present in both the structure, brain and spinal cord, but the distribution of these two layers is different in brain and spinal cord. Gray matter ব্রেনের ক্ষেত্রে বাইরের দিকে স্তর, হোয়াইট ম্যাটার ভেতরের দিকে স্তর। স্পাইনাল কর্ডের ক্ষেত্রে ঠিক উল্টো, হোয়াইট ম্যাটার বাইরের দিকে স্তর, গ্রে ম্যাটার ভেতরের দিকে স্তর। মেরুদণ্ডী প্রাণীদের মস্তিষ্ক প্রধানত তিনটে ভাগে বিভক্ত: প্রোজেনকেফালন বা ফোর ব্রেন বা ইন্টেরিয়র পার্ট অফ দ্য ব্রেন, রম্মেনকেফালন বা posterior part of the brain, and in between these two there is the middle part known as mesencephalon. So there are three divisions of the vertebrate brain. One division is known as prosencephalon or anterior part of the brain. One division is known as hindbrain or rhombencephalon, and in between these two, prosencephalon and rhombencephalon, there is a mesencephalon. These three divisions perform different functions, and according to the functional difference, the three divisions of the brains are differentiated. What are the main functions of these three divisions? The primary function of prosencephalon is to analyze changes in the chemical composition of water. So অগ্রমস্তিষ্ক বা প্রোজেনকেফালনের প্রধান কাজ কি? সব প্রাণীদের যে জল লাগে, বডিতে 60% জল থাকার জন্য জল তো প্রাণীদেরকে নিতেই হয়, সুতরাং প্রোজেনকেফালন সেই জল, যে জল শরীরের ভেতরে ঢুকবে, তার কেমিক্যাল কম্পোজিশনটাকে অ্যানালিসিস করতে সাহায্য করে। এটাই হলো মুখ্য কাজ প্রোজেনকেফালনের। হাইন্ডব্রেন বা রম্মেনকেফালনের প্রধান কাজ কি? বডির মধ্যে যে সমস্ত বডি ফ্লুইড, ব্লাড, জল সার্কুলেটেড হয়, তাদের ফ্লো রেট চেঞ্জ করা এবং কি স্পিডে তারা ফ্লো করছে এটা অ্যানালিসিস করতে সাহায্য করে রম্মেনকেফালন বা হাইন্ডব্রেন। আর মেসেনকেফালন কি করে? লাইট ইন্টেন্সিটিকে অ্যানালিসিস করতে সাহায্য করে। So these are the major, in broad way, the major sense of three divisions of the vertebrate brain. কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, তিনটে ডিভিশন is not separated from each other, এবং সেপারেটলি নিজেরা কেউ কাজ করতে পারে না। যে কাজগুলো বললাম, that function will be possible when three divisions of the brain attached with each other, forming a single brain. So the individual divisions or pattern of the brain do not function separately to bring about a final response. Rather, each pattern acts on a common set of connections in the brain. এরপরে আমরা আসবো স্পাইনাল কর্ড, তার ডিভিশন। স্পাইনাল কর্ড তার যে ডিভিশন আছে সেটা সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে একই রকম, কিন্তু ব্রেনের আমরা মাইনর ডিভিশন আলোচনা করব এরপরেই। সেই ডিভিশন গুলো কিন্তু সব মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে একরকম নয়। কোন মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে কোন একটা ডিভিশন হাইলি ডেভেলপ, কোন একটা ডিভিশন ইল ডেভেলপ, কিন্তু স্পাইনাল কর্ডের যত ডিভিশন আছে সব মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে মোরাললেস সেম, এটা মাথায় রাখতে হবে। সাধারণত দুটো ডিভিশন স্পাইনাল কর্ডে পাওয়া যায়,
একটা ডিভিশনের নাম হলো মোনোসাইন্যাপটিক আর মায়োট্যাকটিক ডিভিশনস, আরেকটা হলো মাল্টিসাইন্যাপটিক আর ফ্লেক্সার ডিভিশন। মোনোসাইন্যাপটিক আর মায়োট্যাকটিক ডিভিশনস কি করে? It maintains the tonus and posture of the vertebrae. অর্থাৎ একটা অ্যানিমেলের পশ্চার কি হবে, বডির কি হবে, এটা মেনটেন করতে সাহায্য করে মোনোট্যাকটিক ডিভিশন বা মোনোসাইন্যাপটিক ডিভিশন বা মায়োট্যাকটিক ডিভিশন। আর মাল্টিসাইন্যাপটিক আর ফ্লেক্সর ডিভিশন কি করে না, কোনো একটা প্রাণীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তার কন্ট্রাকশন এক্সপ্যানশন এই কাজটা করতে সাহায্য করে। So there are in spinal cord we can find out the two divisions of the spinal cord. One division is myotactic divisions, other division is flexor divisions. Myotactic divisions is also synonymous as monosynaptic divisions, and flexor division is also synonymous as multisynaptic division. এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো মেরুদণ্ডী প্রাণীদের মস্তিষ্কের যে তিনটে ডিভিশন আমরা বললাম, প্রোজেনকেফালন, মেসেনকেফালন এন্ড রম্বেনকেফালন, এই প্রত্যেকটা ডিভিশন আবার সাব ডিভিশনে বিভক্ত এবং প্রত্যেকটা পার্ট সাব ডিভিশন কে কি কাজ করে সেটা আমাদের জানতে হবে এবং সেটা আমি একটু ডিটেইলে আলোচনা করব। ফোরব্রেন আর প্রোজেনকেফালন আবার দুটো ভাগে বিভক্ত। আবার বলি, ব্রেন তিনটে মেজর ভাগে বিভক্ত: ফোরব্রেন, প্রোজেনকেফালন, মিড ব্রেন, মেসেনকেফালন, হাইন্ড ব্রেন, রম্বেনকেফালন। নাও কাম টু প্রোজেনকেফালন আর ফোরব্রেন আর অ্যান্টেরিয়র ব্রেন। সেই প্রোজেনকেফালন ভার্টিব্রেট অ্যানিমেলের ক্ষেত্রে তাদের আবার দুটো ভাগে বিভক্ত। একটা ভাগ হলো টেলেনকেফালন, যেটা একদম অ্যান্টেরিয়র মোস্ট পার্ট, তারপরের ভাগটা হলো ডায়েনকেফালন। So prosencephalon is again divided into two parts, telencephalon and diencephalon. Telencephalon is again divided into two divisions. First division is known as pallium or roof. Second division is known as floor or basal region. So telencephalon, which is a part of prosencephalon, is again divided into two subdivisions. One subdivision is known as roof or pallium, other subdivision is known as floor or basal region. This roof or pallium of the telencephalon is again divided into three smaller divisions. First smaller division is medial PI, second division is dorsal P2, and third is the lateral P2 divisions. These are the names given in numerals. There are biological names also. So medial P1 is known as hippocampal division. Dorsal P2 is also known as pallial divisions. And lateral P2 division is known as lateral divisions. So these three smaller divisions is the division of pallium, which is a division of telencephalon. Now come to the diencephalon, which is another division of the prosencephalon. Diencephalon is subdivided into three subdivisions. First subdivision is epithalamus, second subdivision is thalamus, and third subdivision is hypothalamus. Epithalamus actually forms the roof of the neural tube. Thalamus, it actually forms the walls of the neural tube, and hypothalamus, which forms the floor of the neural tube. এই এপিথ্যালামাস এবং হাইপোথ্যালামাস অংশ, যেটা ডায়েনকেফালনের একটা ভাগ, তারা প্রাইমারিলি অটোনমিক এবং হোমিওস্ট্যাসিস এই দুটো ইম্পর্টেন্ট কাজ মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে হয়। Now come to the thalamus. Thalamus is again subdivided into two smaller divisions.
dorsal divisions and ventral divisions. Dorsal divisions always integrate the sensory informations, whereas ventral divisions always relay and integrates the motor information. What are the differences? Sensory information means the information coming from the sense organ to the brain, and motor information means the information coming from the brain to the organ. So সুতরাং ডরসাল থ্যালামাসের যে ডরসাল সাবডিভিশনটা আছে, সেই ডরসাল সাবডিভিশন সেন্সরি ইনফরমেশনটাকে ইন্টিগ্রেট করে, কিন্তু ভেন্ট্রাল সাবডিভিশনটা মোটর ইনফরমেশনকে ইন্টিগ্রেট। So these are the subdivisions of prosencephalon or forebrain. Now come to the subdivisions of mesencephalon or midbrain. Midbrain is divided into two divisions. One is optic tectum or a roof. Another one is tegmentum or a floor. So mesencephalon is again divided into two subdivisions in all vertebrate animals. The one subdivision is optic tectum and other subdivisions is tegmentum. Optic tectum is also synonymously known as roof, and tegmentum is also synonymously known as floor. Tegmentum যে ডিভিশন সাবডিভিশনসটা মেসেনকেফালনের আছে, এখানে ট্রক্লিয়ার এবং অক্লুমোটর ক্রেনিয়াল নার্ভগুলোর উৎপত্তি। আমরা আসবো, আলোচনা করব ক্রেনিয়াল নার্ভ কাকে বলে, শেষের দিকে আছে আমার লেকচারে, সেটা আমি বলবো। এখন জাস্ট মাথায় রাখো যে টেগমেন্টামের কাজটা কি না, অক্লুমোটর এবং ট্রক্লিয়ার ক্রেনিয়াল নার্ভটা উৎপত্তি স্থল। আর টেগমেন্টামের কি কাজ, এটা রাবার নিউক্লিয়াস বা সাবস্টেন্সিয়া নাইগ্রা নামক একটা ছোট্ট অংশ মস্তিষ্কের তৈরি। Now come to the hindbrain or rhombencephalon. Rhombencephalon is metencephalon. Second division is known as myelencephalon. Metencephalon is again divided into two parts, two divisions, two smaller divisions. First division is cerebellum and second division is pons, P-O-N-S, pons. So rhombencephalon is divided into two subdivisions, metencephalon and myelencephalon. Metencephalon is again subdivided into two subdivisions, cerebellum and pons. Cerebellar divisions in সমস্ত ভার্টিব্রেট অ্যানিমেলের ক্ষেত্রে দুটো তার সাবডিভিশনস আছে, ল্যাটারাল ফ্লকিউলোনোডিউলার লোব, সেন্ট্রাল কর্পাস সেরিব্রেলি। এই দুটো অংশ নিয়ে সেরিব্রেলার ডিভিশন সমস্ত ভার্টিব্রেট অ্যানিমেলের ক্ষেত্রে তৈরি হয়। ফ্লকিউলোনোডিউলার লোবস ভেস্টিবিউলো সেরিবেলাম নামে পরিচিত এবং ভেস্টিবিউলার রিফ্লেক্স এবং পশ্চারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সেরিব্রেলার ডিভিশনস এর ফ্লকিউলোনোডিউলার লোবের কাজ হচ্ছে ভেস্টিবিউলার সেরিবেলাম রেগুলেটস দ্য ভেস্টিবিউলার রিফ্লেক্স এবং পশ্চার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। নাও কাম টু corpus cerebrali, second divisions. This corpus cerebrali is again subdivided into two lateral smaller divisions. One division is known as cerebrocerebellum and another division is known as somatocerebellum. স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে এই সেরিব্রোসেরিবেলাম অংশটা পশ্চার এবং মাসকিউলার কন্ট্রাকশনে সাহায্য করে, তাছাড়াও ভলেন্টারি অ্যাকশনস অফ মাসলস এর কাজে সাহায্য করে। আর সোম্যাটোসেরিবেলাম অংশটা বা যেটা সেন্ট্রাল জোন, সেটা রিফ্লেক্স, টোনাস এছাড়াও মায়োট্যাকটিক রিফ্লেক্সের কাজে সাহায্য করে। এবারে আমরা আসি রোম্বেনকেফালনের দ্বিতীয় ডিভিশন, মাইলেনকেফালন। Myelencephalon again divided into two subdivisions, dorsal sensory region and ventral motor region.
মাইলেনকেফালনকে অপর একটা নামেও চেনা যায়, যাকে বলা হয় মেডুলা অবলঙ্গাটা। সো medulla oblongata is the synonym of myelencephalon. This medulla oblongata or myelencephalon is again divided into two smaller divisions. First division is known as dorsal sensory region, and second division is known as ventral motor region. Name indicates their main function. Dorsal sensory region, sensory function is the primary function. Ventral motor region, motor function is the primary function. So these are the detailed structure of vertebrate brain. Particularly, this structure is found in mammalian brain. এখন আমি একটু কম্পারেটিভ, তোমাদের সিলেবাসে আছে, একটু কম্পারেটিভ ছোট করে বলে নি। এই যে স্ট্রাকচারটা বললাম, ডিটেল স্ট্রাকচার, সব স্ট্রাকচার গুলো পাবো স্তন্যপায়ী ব্রেনেদের ক্ষেত্রে, পক্ষী শ্রেণীর ব্রেনের ক্ষেত্রেও পাবো, কিন্তু কোনো একটা অংশ ইলডেভেলপড হতে পারে, কোনো একটা অংশ হাইলি ডেভেলপড হতে পারে, মাছেদের ক্ষেত্রেও এরকম হতে পারে। তাহলে কোনটা কোথায় কিরকম আছে সেটা একটু আমরা কম্পারেটিভ ওয়েতে জেনে নেওয়ার চেষ্টা করি। সব থেকে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে অনুন্নত মস্তিষ্ক হচ্ছে মাছেদের, বোথ কন্ডিকথিস অ্যান্ড অস্টিকথিস। কিন্তু এই দুটো মাছের মস্তিষ্কের গঠনগত একটু ডিফারেন্স। কিরকম ডিফারেন্স? কন্ডিকথিস মাছের ক্ষেত্রে অলফ্যাক্টরি লোব বা ফোর ব্রেনের ফার্স্ট পার্টটা হাইলি ডেভেলপড দেন দ্যাট অফ দ্য ম্যামলস অলসো। আমাদের মস্তিষ্কের ফোর ব্রেনের ফার্স্ট অংশটা জানা ডেভেলপ, তার থেকে কন্ডিকথিস মাছের ফোর ব্রেনের ফার্স্ট পার্টটা অনেক বেশি, যাকে বলা অলফ্যাক্টরি লোব, সেটা অত্যন্ত ডেভেলপ, যেটা আবার কম ডেভেলপ অস্টিকথিস মাছের ক্ষেত্রে। বাকি পার্টস গুলো ইল ডেভেলপ। সো যদি কম্পারেটিভ ওয়েতে আমরা আলোচনা করি, তাহলে আমরা কি দেখবো? মস্তিষ্কের গঠনগত কার্যকরী দিক থেকে অনুন্নত মস্তিষ্ক সব থেকে বেশি পাওয়া যায় মাছেদের মধ্যে, কিন্তু বিশেষত্ব হচ্ছে কন্ডিকথিস মাছের প্রোজেনকেফালনের প্রথম পার্ট, যেটাকে বলা হয় অলফ্যাক্টরি লোব, সেটা হাইলি ডেভেলপড দ্যান দ্যাট অফ আদার ভার্টিব্রেট অ্যানিমাল। এরপরে আসি আমরা অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে মাছেদের থেকে উন্নত ব্রেন পাওয়া যায়। তাদের ফোর ব্রেনটা একটু অনুন্নত, কিন্তু হাইন্ড ব্রেন একটু উন্নত, মিড ব্রেন মাছেদের থেকে উন্নত, এবং সেখানে মিড ব্রেনের দুটো অপটিক লোব দেখতে পাওয়া যায়। এরপরে আমরা আসি রেপ্টিলিয়ার ক্ষেত্রে। রেপ্টিলিয়ার ক্ষেত্রেও অ্যাম্ফিবিয়ার মতনই মস্তিষ্কে দেখা যায়, কিন্তু এদের অলফ্যাক্টরি লোবটা একটু ডেভেলপ অ্যাম্ফিবিয়ার থেকে, উভচর প্রাণীদের থেকে একটু ডেভেলপ। সব থেকে ডেভেলপ ব্রেন আছে পক্ষী শ্রেণীর মধ্যে এবং স্তন্যপায়ী প্রাণীদের। এদের ব্রেনের স্ট্রাকচার আমি যে আলোচনা এতক্ষণ করলাম, এই স্ট্রাকচার গুলো সব পক্ষী শ্রেণীর প্রাণীর মস্তিষ্কেও দেখা যায়, স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্কেও দেখা যায়। দেন হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন bird's brain and mammalian brain? The cerebellum region in case of mammalian brain is very larger area in comparison to the brain of birds. Almost this region covers the whole part of the brain. So this is the major difference between the mammalian brain and the bird's brain. So this is the comparative account of the brain structure in different vertebrate animals. এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভ, সে সম্পর্কে একটু আলোচনা করব। ক্রেনিয়াল নার্ভ মানে হলো, ক্রেনিয়াম কথাটা থেকে ক্রেনিয়াল নার্ভ এসছে, অর্থাৎ ব্রেন থেকে যে সমস্ত নার্ভ বেরিয়ে আসে, যেহেতু ব্রেন ক্রেনিয়ামের মধ্যে থাকে, সুতরাং ব্রেন থেকে নার্ভ বেরোলে ক্রেনিয়ামকে ফুটো করে বেরিয়ে আসতে হবে। যেহেতু ক্রেনিয়ামকে ফুটো করে ব্রেন থেকে বেরোনো নার্ভ বেরিয়ে আসে, সেই জন্য ওই নার্ভগুলোকে এক কথায় বলা হয় ক্রেনিয়াল নার্ভ। সুতরাং ক্রেনিয়াল নার্ভ কোথায় পাওয়া যাবে? কি একমাত্র ক্রেনিয়াম আছে যেসব প্রাণীদের, মানে ভার্টিব্রেট অ্যানিমালের মধ্যেই পাওয়া যাবে, আর কোথাও ক্রেনিয়াল নার্ভ পাওয়া যাবে। ব্রেন থেকে যত নার্ভ বেরোয় তারা সব পেয়ার্ড কন্ডিশনে বেরোয়। কেন পেয়ার্ড কন্ডিশনে বেরোয়? বিকজ অল ভার্টিব্রেট অ্যানিমালস আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল অ্যানিমাল, অর্থাৎ সমান দুভাগে বিভক্ত করা যায় বলে মেরুদণ্ডী প্রাণীদেরকে যত ব্রেন থেকে বেরোবে তারাও ওই ইন পেয়ার্ড কন্ডিশন, ডান দিক থেকে একটা বেরোবে, সেটারই আবার একটা বাঁ দিক থেকে বেরোবে। সুতরাং অল দ্য ক্রেনিয়াল নার্ভস originated from brain of vertebrate animals are always present in paired নার্ভ।
সব মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে কতগুলো ক্রেনিয়াল নার্ভ থাকে? সরীসৃপ পর্যন্ত, মৎস্য থেকে সরীসৃপ পর্যন্ত, অর্থাৎ কন্ডিক্টিভ, রেপ্টিলিয়া, এরা মানে 1 থেকে 12 পর্যন্ত রোমান নাম্বারে লেখা হয়। 1 means the first cranial nerve, 2 means the second cranial nerve. ফার্স্ট ক্রেনিয়াল নার্ভসটা কোনটা? প্রোজেনকেফালন থেকে যে বেরোয়, যেটা olfactory nerve. So first cranial nerve is also known as olfactory nerve. এটা কি ধরনের ক্রেনিয়াল নার্ভ? সেন্সরি ক্রেনিয়াল নার্ভ, অর্থাৎ সেন্স অর্গান থেকে ইনফরমেশন মস্তিষ্কে নিয়ে আসে। এর প্রাইমারি কাজ কি কাজ করে? স্মেলিং এ কাজ করে। সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ ইজ অপটিক ক্রেনিয়াল নার্ভ। নামটা ইন্ডিকেট করছে কাজ চোখের সঙ্গে যুক্ত। এটাও এক ধরনের সেন্সরি নার্ভ। সেন্সরি নার্ভ আমি আগেই বলেছি, প্রথমেই বলেছি, সেন্সরি নার্ভ মানে যে ইনফরমেশন নিয়ে আসে সেন্স অর্গান থেকে মস্তিষ্কে, তাকে বলা হয় সেন্সরি নার্ভ। সুতরাং অপটিক নার্ভ এক ধরনের সেন্সরি নার্ভ। এ কি করে? লাইট, চোখ থেকে যে লাইট পেনিট্রেট করে, সে লাইটের ইনফরমেশনসটা নিয়ে আসে। সুতরাং ভিজিবিলিটি তৈরি হয়, একটা অ্যানিমাল দেখতে পাওয়া। থার্ড ক্রেনিয়াল নার্ভ ইজ দ্য অকুলোমোটর। এটা কোথা থেকে বেরোয়? মিড ব্রেন থেকে বেরোয়। এটা কি ধরনের ক্রেনিয়াল নার্ভ? মোটর নার্ভ, অর্থাৎ মস্তিষ্ক থেকে ইনফরমেশন নিয়ে যায়। কি ইনফরমেশন নিয়ে যায়? এ কি কাজ করে? মুভমেন্ট অফ আইবল, আইরিস, লেন্স, চোখের যত মুভমেন্ট আছে সে মুভমেন্ট গুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে 3 নম্বর ক্রেনিয়াল নার্ভ আর অকুলোমোটর ক্রেনিয়াল নার্ভ। এটা কোথা থেকে বেরোয়? ফ্লোর অফ দ্য মিড ব্রেন থেকে বেরোয়। 4 নম্বর ক্রেনিয়াল নার্ভ, যার নাম হচ্ছে ট্রক্লিয়ার নার্ভ, কোথা থেকে বেরোয়? এও মিড ব্রেন থেকে বেরোয়। এটাও কি ধরনের নার্ভ? মোটর নার্ভ। এটা কোথায় ডিস্ট্রিবিউট হয়, কোথায় যায়? আই, সুপিরিয়র অবলিক মাসলস অফ দ্য আইবল। এ কি কাজ করে? আইবলের রোটেশন এ সাহায্য করে। চোখের যে আমাদের আইবল আছে সেই আইবলটার রোটেশনে ডান দিক বাঁ দিক ওপর নিচ এটা করতে সাহায্য করে। ফিফথ ক্রেনিয়াল নার্ভ ইজ দ্য ট্রাইজেমিনাল ক্রেনিয়াল নার্ভ। এটা কোথা থেকে বেরোয়? মেডুলা থেকে বেরোয়। মেডুলার অংশ থেকে বেরিয়ে আসে। এটা কি ধরনের নার্ভ? মিক্সড নার্ভ। সেন্সারি কাজও করে, মোটর নার্ভও করে, মোটর কাজও করে। কোথায় ডিস্ট্রিবিউট, কোথায় যায়? কানেক্ট কোথায়? হেড, মস্তিষ্কে, মুখে, চোয়ালে, দাঁতে, এই 4টে জায়গায় ডিস্ট্রিবিউশন। কি করে না, এই হেড, ফেস, জ এবং টিথ, এদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে মস্তিষ্কতে নিয়ে যায়, আবার মস্তিষ্ক থেকে ইনফরমেশন এখানে নিয়ে আসে। সুতরাং মুভমেন্ট অফ টাং, মুভমেন্ট অফ জ মাসল, চিউইং, এই কাজগুলো প্রাইমারিলি করতে সাহায্য করে। Now come to the 6th cranial nerve, which is known as abducens cranial nerve. এটাও মেডুলা থেকে বেরোয়। কোথায় যায়? আইবলের মধ্যে যায়। এটা কি ধরনের ক্রেনিয়াল নার্ভ? মোটর নার্ভ, অর্থাৎ এর কাজ হচ্ছে ব্রেন থেকে ইনফরমেশন নিয়ে আসা। এ কি কাজ করে? আইবলের রোটেশনে সাহায্য করে। 7th cranial nerve is known as facial cranial nerve. কোথা থেকে বেরোয়? মেডুলা থেকে বেরোয়। কোথায় কানেক্টেড হয়, কোথায় যায়? টাং, মাসলস অফ দ্য ফেস, নেক, এইসব জায়গায় ডিস্ট্রিবিউটেড হয়। এটা কি? মিক্সড নার্ভ। সেন্সারি কাজও আছে, মোটর কাজও আছে। টেস্টে সাহায্য করে, ফেসিয়াল এক্সপ্রেশনে সাহায্য করে, চিবুতে সাহায্য করে, মুভমেন্ট অফ নেক, ঘাড়ের যে আমাদের মুভমেন্ট সেটা করতে সাহায্য করে। 8th cranial nerve is known as auditory cranial nerve. কোথা থেকে বেরোয়? এও মেডুলা থেকে বেরোয়। কোথায় কানেক্টেড? ইয়ার, কান। কানের কোথায়? সেমিসার্কুলার কেনাল। কি ধরনের নার্ভ? সেন্সরি নার্ভ, অর্থাৎ কান থেকে ইনফরমেশন মস্তিষ্কে নিয়ে যায়। সুতরাং হিয়ারিং ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ 8th cranial nerve or auditory cranial nerve. Now come to the 9th, glossopharyngeal. কোথা থেকে বেরোয়? মেডুলা থেকে বেরোয়। posterior part of the brain, ব্রহ্মেনকেফালনের একটা অংশ। এটা কি ধরনের নার্ভ? মিক্সড নার্ভ, সেন্সারি এবং মোটর দুটো কাজই করতে পারে। কোথায় কানেক্টেড? টাং, মিউকাস মেমব্রেন, ফ্যারিংস, এই জায়গাগুলো কানেক্টেড। এ কি কাজ করতে সাহায্য করে? টেস্ট, টাচ, মুভমেন্ট, গিলে খাওয়াতে, গেলাতে, ফ্যারিংস, এই সব কাজগুলো করতে সাহায্য করে। নাও কাম টু number 10 cranial nerve, which is
known as vagus or pneumogastric cranial nerve. 10 নম্বর ক্রেনিয়াল নামের নাম হচ্ছে ভেগাস আর নিউমোগ্যাস্ট্রিক ক্রেনিয়াল নার্ভ। এটাও মেডুলা থেকে বেরোয়। কানেক্ট কোথায় করে? ফ্যারিংসে কানেক্ট করে, ভোকাল কর্ডে কানেক্ট করে, লাংসের সঙ্গে কানেক্ট থাকে, হার্টের সঙ্গে কানেকশন থাকে, ইসোফেগাস, স্টোমাক এবং ইন্টেস্টিন অনেক ইম্পর্টেন্ট জায়গায় 10 নম্বরটা কানেক্টেড থাকে। সুতরাং 10 নম্বর ক্রেনিয়াল নার্ভ কোনো গন্ডগোল হলে অনেক অর্গান, অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতে পারবে না। কোন কোন? ফ্যারিংস, ভোকাল কর্ড, লাংস, হার্ট, ইসোফেগাস, স্টোমাক এন্ড ইন্টেস্টিন। এটা কি ধরনের নার্ভ? সেন্সরি এবং মোটর, মানে মিক্সড নার্ভ। তাহলে এই সমস্ত অঙ্গ যেখানে কানেক্টেড তার থেকে ইনফরমেশন মস্তিষ্কে নিয়ে যায় এবং মস্তিষ্ক থেকে ইনফরমেশন নিয়ে আসে, রেসপিরেশনে কাজ করে, ডাইজেশনে কাজ করে, এসব কাজ শর্ট তৈরি করতে, ভোকাল কর্ডে যেহেতু কানেক্টেড শর্ট তৈরি করতে কাজ করে। তাহলে এই 10 নম্বর পর্যন্ত ক্রেনিয়াল নার্ভ সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে থাকে 10 জোড়া। এতক্ষণ যা বলেছি সবগুলোই স্তন্যপায়ী প্রাণী পর্যন্ত, মৎস্য থেকে সবাইকার মধ্যে থাকে। কিন্তু এই পরে যে দুটো নার্ভের কথা আমি বলবো সেটা কেবলমাত্র পাখি এবং স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে থাকে। These two nerves are not present in fishes, amphibia and reptiles. Number 11 cranial nerve is known as spinal accessory cranial nerve. এটা মেডুলা থেকে বেরোয়। এটা মোটর নার্ভ। কোথায় কানেক্টেড থাকে? প্যালেটের মাসেলসে, ল্যারিংসে, ভোকাল কর্ডে, শোল্ডার। সুতরাং মোটর নার্ভ মানে মস্তিষ্ক থেকে ইনফরমেশন নিয়ে আসে অঙ্গতে, এই অঙ্গগুলোতে, প্যালেটে, ল্যারিংসে, ভোকাল কর্ডে এবং শোল্ডারে। এই অঞ্চলের যত মাসেল কন্ট্রাকশনে সাহায্য করে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। আর 12 নম্বর নার্ভ হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ। এটাও মেডুলা থেকে বেরোয়। এটাও এক ধরনের মোটর নার্ভ। এটা জিভের সঙ্গে এবং ঘাড়ের সঙ্গে যোগ থাকে, এই মুভমেন্ট অফ টাঙে সাহায্য করে। এরপরে আমরা আসি নার্ভস অরিজিনেটেড ফ্রম স্পাইনাল কর্ড আর সুষুম্না কাণ্ড থেকে যে সমস্ত নার্ভ বেরোয়। সুষুম্না কাণ্ড থেকে কতগুলো নার্ভ বেরোবে? যতগুলো ভার্টিব্রা থাকবে তত জোড়া নার্ভ বেরোবে। জোড়ায় জোড়ায় নার্ভ থাকে, ক্রেনিয়াল নার্ভও থাকে, স্পাইনাল কর্ডের নার্ভও থাকবে। তার সাধারণত 34 জোড়া নার্ভ আমাদের ক্ষেত্রে, স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে থাকে সুষুম্না কাণ্ড থেকে। এই সুষুম্না কাণ্ড নার্ভ গুলো দুদিক থেকে বেরোয় এবং সুষুম্না কাণ্ড থেকে বেরোনোর পর দুটো কশেরুকার মাঝখান দিয়ে বেরিয়ে আসে। এই নার্ভ গুলো প্রাইমারিলি অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্ট, অর্থাৎ কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে মেরুদণ্ডী প্রাণীদের যেগুলো, যেমন ইন্টেস্টিনের পেরিস্টালসিস, হার্টের মুভমেন্ট, দিস আর দ্য অটোনমিক ফাংশন। সেই অটোনমিক ফাংশন গুলো কন্ট্রোল করতে যে নার্ভাস সিস্টেম কাজ করে তাকে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম। স্পাইনাল কর্ডের ম্যাক্সিমাম নার্ভই হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমের অংশ। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপরে আমি ওপেন করতে বলবো যদি কোনো কোশ্চেন থাকে। হ্যালো, হ্যাঁ স্যার, ওপেন করে দিয়েছি। হ্যাঁ স্যার আমাদের কোনো বই কিনতে হবে? আমি আমার ক্লাস নোটটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো। আমি একটু রাখবো। কোনো বোঝার থাকলে বুঝে নাও, নোটসটা আমি দিয়ে দেবো, আমি যা বলেছি সব থাকবে। হ্যালো স্যার। স্যার আপনি যে মস্তিষ্কের এই ভাগগুলি তার সাথে তার যেগুলো অ্যাকচুয়াল কাজ যেগুলো সেগুলো বললেন, এগুলো তো এসএলএম নেই এরকম। এসএলএম এ যেটা আছে ওভারঅল করে আছে। তো আমি মস্তিষ্কটা কিভাবে তোমাকে বললাম তোমাদেরকে, সেটা যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। আমি যে ভাগগুলো বলেছি সব স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্কে, মানে হাইয়েস্ট ভাগগুলো বলেছি। এবারে তারপরে যেটা বললাম যে ওই ভাগগুলোর মধ্যে কোনটা কোন জায়গায় ইল ডেভেলপ, কোনটা কোন জায়গায়, এটা আমাদের বুঝতে সুবিধা হয় অনেক। বুঝতে পেরেছো? হ্যালো স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ বলো। হিউম্যান বিংস এর মধ্যে স্পাইনাল নার্ভ কি 31 পেয়ার? 34। 34? হুম। হ্যালো স্যার। হ্যাঁ স্যার ভেগাস নার্ভটা একবার বলবেন? ভেগাস নার্ভ 10 নম্বর ক্রেনিয়াল নার্ভ।
যতগুলো 12টা ক্রেনিয়াল নার্ভের মধ্যেই 10 নম্বর ক্রেনিয়াল নার্ভটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট অর্গানের সঙ্গে যুক্ত এবং সব থেকে বেশি অর্গানকে প্রভাব বিস্তার করে। আমি বলি আবার কার কার সঙ্গে করে, ফ্যারিংস, ভোকাল কর্ড, লাংস, হার্ট, ইসোফেগাস, স্টোমাক, ইন্টেস্টিন। সুতরাং ভেগাস এটা মিক্সড নার্ভ, মানে এই সমস্ত অঙ্গগুলো থেকে ইনফরমেশন মস্তিষ্কে নিয়ে যায়, মস্তিষ্ক থেকে ইনফরমেশন এই সমস্ত অঙ্গতে নিয়ে আসে। এই দুটো কাজই যারা করে সেই নার্ভকে বলা হয় মিক্সড নার্ভ। আমি আগেই প্রথমেই বলেছিলাম এই কথাটা তোমাদেরকে। সুতরাং ভেগাস নার্ভে কোনো গন্ডগোল হলে ফ্যারিংস গন্ডগোল হবে, গলার স্বরের গন্ডগোল হবে, লাংসের গন্ডগোল হবে, হার্টের গন্ডগোল হবে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। বলছি স্যার ভেগাস নার্ভটা কি সবথেকে লংগেস্ট নার্ভ? লংগেস্ট না, লংগেস্ট মানে মেজারমেন্টে বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লম্বা নার্ভ। মস্তিষ্ক থেকে বেরিয়ে এত দূর পর্যন্ত ইন্টেস্টিন পর্যন্ত আসতে হয়, মানে বুঝতে পারছো অনেকটা, মানে বডির হাফ পর্যন্ত আসতে হয় তাকে। আচ্ছা আচ্ছা। স্যার হ্যাঁ হ্যালো স্যার। বলো। হ্যালো বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই আপনি বললেন না যে হোয়াইট ম্যাটার আর গ্রে ম্যাটার কোনটা মাইলিনেটেড থাকে কোনটা নন মাইলিনেটেড থাকে, ওটা একটু আরেকবার বলবেন? হোয়াইট ম্যাটার অ্যান্ড গ্রে ম্যাটার মানে এটা নার্ভাস টিস্যু, যে আমরা ব্রেন বা স্পাইনাল কর্ড যদি কাটি দেখবো যে সবই একই কোষ দিয়ে তৈরি, কিন্তু দুটো লেয়ার মনে হচ্ছে যেন আছে। কেননা রংগুলো আলাদা। যেটার হোয়াইট রং তাকে বলা হয় হোয়াইট ম্যাটার, যে লেয়ারটা গ্রে রং তার নাম হচ্ছে গ্রে ম্যাটার। হোয়াইট আর গ্রে কেন হচ্ছে আলাদা না, গ্রে ম্যাটারে নিউরনের সেল বডি কাকে বলে আমি নিউরনের স্ট্রাকচারের সময় বলেছিলাম, তার সংখ্যা অনেক বেশি থাকে, অ্যাকশন মাইলিনেটেড অ্যাকশন বা মেডুলেটেড অ্যাকশনের সংখ্যা কম থাকে। আর হোয়াইট ম্যাটারে মেডুলেটেড অ্যাকশনের সংখ্যা বেশি থাকে, সেল বডি কম থাকে। যেহেতু মেডুলেটেড অ্যাকশন বেশি থাকে, মেডুলার রং হচ্ছে হোয়াইট, সেই জন্য হোয়াইট হয়। ওখানে মেডুলেটেড না অ্যাকশন কম থাকে বলে সেল বডির রং গ্রে, ওই জন্য ওটা গ্রে। এর ডিস্ট্রিবিউশন বলো। স্যার বলছি মনোসাইন্যাপটিক আর মাল্টিসাইন্যাপটিক বিভাজনের কাজ আর এটা কোথায় দেখা যায়, এটা একটু বললে ভালো। হ্যাঁ, কি মনোসাইন্যাপটিক তুমি বলো আরেকবার। মনোসাইন্যাপটিক বিভাজন আর মাল্টিসাইন্যাপটিক বিভাজন বললেন না, ওইগুলোর কাজ আর এটা কোথায়, মানে কিসের ক্ষেত্রে দেখা যায়? নিউরনের বললাম তো। হ্যাঁ হ্যাঁ আমি বলি, সাইনাপসিস হচ্ছে দ্য প্লেস অফ জয়েন্ট কাদের ইন বিটুইন টু নিউরন। দুটো নিউরন একটা অপরের সঙ্গে জয়েনিং এর একটা রুল আছে। একটা নিউরনের অ্যাকশনের এন্ড আর একটা নিউরনের ডেনড্রনের এন্ড এর সঙ্গে জয়েন করে। যদি এই জয়েনিংটা কখনোই টাচ করে না অ্যাকশন ডেনড্রনকে, একটা ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা অংশটাকে বলা হয় সাইনাপসিস। যদি অসংখ্য অ্যাকশন একটা নিউরনের অসংখ্য ডেনড্রনের সঙ্গে যুক্ত হয়ে তাহলে একাধিক সাইনাপটিক অঞ্চল হবে, সেটাকে বলা হয় মাল্টি সাইনাপটিক সাইনাপসিস। আর যদি একটাই হয় তাহলে সেটাকে বলে মনোসাইনাপটিক। কাজ ডিপেন্ড করবে কোন ধরনের নিউরোহিউমার ওখানে রিলিজ করবে। অ্যাসিটাইলকোলিন, অ্যাড্রেনালিন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করে। যেখানে মাল্টিপল ফাংশন থাকে সেখানে সাইনাপসিস থাকে, যেখানে সিঙ্গেল কাজ, যেমন এখানে এই ভেগাস নার্ভের ক্ষেত্রে মাল্টি সাইনাপটিক নিউরন পাওয়া যায়। বোঝা গেছে? স্যার বলছিলাম যে এখানে আপনি যে অনেকগুলো গ্রুপের পড়ালেন, যেমন মাছের, তারপর উভচর প্রাণী, তারপর সরীসৃপ, এগুলি প্রচন্ড ভাস্ট করে আছে, সেগুলো কি সবটাই পড়তে হবে? না না না, আমি তোমাদেরকে বলে দিলাম তোমাদের এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা, তোমাদের তো ফার্স্ট ইয়ার, কবে পরীক্ষা হবে জানি না। যদি এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হয়, আমি যেগুলো করলাম এই 10টা 12টা ক্রেনিয়াল নার্ভ, ব্রেনের ডিভিশন, প্রত্যেকটা ডিভিশনের কাজ এবং কোন ক্লাসে কোন ব্রেনের অংশটা ডেভেলপ, সেইটা মাথায় রাখতে হবে।
যেমন আমি বললাম অস্টিকথিস কন্ডিকথিসে অলফ্যাক্টরি লোব হাইলি ডেভেলপড, অস্টিকথিসে নয়, এটা মাথায় রাখতে, বাকি সব এক। আচ্ছা স্যার, ঠিক আছে। আর স্যার একটা কোশ্চেন, স্যার বলছিলাম, সরি আমি আজকে মানে আপনার ক্লাসটা জয়েন করতে পেরেছি কারণ যে আমি গ্রুপে ছিলাম না, তো আমি জানতাম না। স্যার আপনার কতদূর মানে কটা চ্যাপ্টার পড়িয়েছেন আপনি একটু বলতে পারেন? আমার মনে নেই, অনেক ক্লাস হচ্ছে তো একের পর এক, অনেকগুলো। মানে আবার ক্লাস আছে। হ্যাঁ, মানে ওই যে শস্যবন, স্যার তারপর বলছিলাম সব কটাই? হ্যাঁ সব কটাই তো বন্ধু বান্ধবের কাছে জেনে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে এটা শেয়ার করে দেবো যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না। আমি প্রত্যেক দিনই তাই করি, হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ আছে NSOU বলে, সেটাতে আমি শেয়ার করে দেবো। হ্যালো স্যার। স্যার বলছিলাম স্যার আপনি কোন গ্রুপে আছেন? গ্রুপে তো আমি অ্যাড নেই। ওই বিশাল গ্রুপ একটা, রোজ ওই ক্লাসের কেস ইয়ে দেয়, লিঙ্ক দেয়, সব দেয় যে তোমাদের সঙ্গে, আমি কি জানি, ওটা আমার সঙ্গে দেখি কানেকশন আছে। ওই শঙ্খ বলে একটি ছেলে করে। হ্যালো স্যার, স্যার বলছিলাম হ্যাঁ বলো, বলুন। পড়ার লেকচারটা বলছিলাম একটু স্যার। বলুন। শোন, টাইম হয়ে গেছে 7:32, আরো ক্লাস আছে অন্যজনের। আমি হ্যাঁ বলুন 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 বলুন। হ্যাঁ এক্সিট করে অনুপমা। হ্যালো, হ্যালো স্যার, সরি টু ইন্টারাপ্ট ইউ স্যার, ক্লাসের টাইমটা ওভার হয়ে গেছে, আমার নেক্সট আরেকটা ক্লাস আছে স্যার। করে দাও, তুমি এক্সিট করো। আমি যদি বলছি শুধু প্রশ্ন, এত প্রশ্ন করে দাও, এক্সিট করো। এন্ড করে দেবো স্যার তাহলে? হ্যাঁ এন্ড করে। আচ্ছা স্যার, ভালো থাকবেন। হুম।